আজকের পৃথিবীটা এত দ্রুত যে আমাদের চিন্তাভাবনা আরও দ্রুত গতিতে ছুটে। আমরা সকালে ঘুম থেকে উঠে সারাদিন কিছু না কিছু করি, কিন্তু রাতে আমরা আবার সেই একই শূন্যতা অনুভব করি। কেন? কারণ আমরা আসলে উপস্থিত নই। আমাদের কাজে নয়, আমাদের সম্পর্কের ক্ষেত্রে নয়, নিজেদের মধ্যেও নয়। আমাদের মনোযোগ বিক্ষিপ্ত। আমাদের মন ক্রমাগত পরবর্তী মুহূর্তের দিকে ছুটে চলেছে। এরপর কি করব? এরপর কি হবে? আর যদি তা না ঘটে? এই তাড়াহুড়ো আমাদের ক্লান্ত করে তোলে। ধীরে ধীরে আমরা বার্নআউটের শিকার হই, মানসিক অবসাদের শিকার হই। আমাদের মনে হয় আমরা এগিয়ে যাচ্ছি না, কেবল এগিয়ে যাচ্ছি। কিন্তু এখন সময় থামার, হাল ছাড়ার নয়, বরং নতুন করে সাজানোর। এটাই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। সম্পূর্ণরূপে নিযুক্ত থাকা মানে সম্পূর্ণরূপে জড়িত থাকা, প্রতিটি মুহূর্তে বেঁচে থাকা। যখন আপনি কোনো কাজে বিভ্রান্তি ছাড়াই, চাপ ছাড়াই সম্পূর্ণরূপে নিযুক্ত থাকেন, তখন সেই কাজটি আর কেবল একটি দায়িত্ব থাকে না, এটি একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। এটিই বার্নআউট কাটিয়ে ওঠার উপায়। এটি আপনার লক্ষ্যগুলি সত্যিকার অর্থে অর্জন করার উপায়, কেবল সেগুলি সম্পর্কে চিন্তা করা নয়। টমাস আমস্টার্নার বিশ্বাস করেন যে আমাদের সকলের মধ্যেই জীবনের সাথে পুনরায় সংযোগ স্থাপনের শক্তি আছে। আমাদের ধ্যানের প্রয়োজন নেই, বরং একটি সহজ চিন্তার প্রয়োজন। আমি এখন কি করছি এবং আমি কি এতে সম্পূর্ণরূপে উপস্থিত? তাঁর দর্শন বলে যে জীবন কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটি একটি অনুশীলন। এবং যখন আপনি সেই অনুশীলনকে ভালোবাসার সাথে গ্রহণ করেন, তখন প্রতিটি দিনই একটি বিজয় হয়ে ওঠে। এই বইটি পড়ার পরে আপনি শিখবেন কিভাবে আপনার বিক্ষিপ্ত মনকে একত্রিত করবেন, কিভাবে নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং নেতিবাচক চিন্তাভাবনা কাটিয়ে উঠবেন, কিভাবে আরও বেশি মনোযোগ অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নেবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রতিটি মুহূর্তকে কিভাবে পূর্ণাঙ্গভাবে বেঁচে থাকবেন যাতে আপনার যাত্রা এবং আপনার গন্তব্য উভয়ই উপভোগ্য হয়। এই বইটি কেবল শব্দের সমষ্টি নয়, এটি আপনার জীবনের জন্য একটি জীবন্ত প্রশিক্ষণ। এটি আপনাকে শেখাবে কিভাবে একজন ব্যস্ত ব্যক্তি থেকে একজন শান্ত, মনোযোগী এবং সফল ব্যক্তিতে রূপান্তরিত হতে হয়, কেবল আপনার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা পরিবর্তন করে। তাই আপনি যদি একটি নতুন শুরুর জন্য প্রস্তুত হন, যদি আপনি চান প্রতিটি দিন উদ্দেশ্যমূলকভাবে বেঁচে থাকুক, তাহলে আসুন শুরু করি একটি সম্পূর্ণ নিযুক্ত জীবনের দিকে, একটি যাত্রা যা আপনাকে নিজের সাথে সংযুক্ত করবে তোমার প্রকৃত শক্তি দিয়ে, কারণ তোমাকে কেবল বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি, তোমাকে সম্পূর্ণরূপে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়েছে। প্রথম অধ্যায়, মাল্টিটাস্কিং এর মিথ। কেন উপস্থিতি জয়ী হয়? কল্পনা করো, তুমি তোমার মোবাইল ফোন স্ক্রল করছো, কারো সাথে কথা বলছো, আর তোমার মন অন্য কিছু নিয়ে ব্যস্ত। তুমি কি সত্যিই একটা জিনিসের মধ্যে সম্পূর্ণরূপে উপস্থিত? উত্তর সম্ভবত না। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা বিশ্বাস করি যে আমরা যত বেশি করব, তত বেশি অর্জন করব। কিন্তু সত্য হল, মাল্টিটাস্কিং ক্লান্তিকর, বিভ্রান্তিকর এবং জীবন থেকে আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। যখন আমরা নির্বিকারভাবে জীবনযাপন করি, কেবল অভ্যাস অনুসরণ করি, অটোপাইলট মোডে, আমরা আমাদের নিজের দিনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সকালে আমরা ঘুম থেকে উঠি, তারপর আমরা আমাদের মোবাইল ফোনে থাকি, তারপর আমরা অফিসে ছুটে যাই, তারপর গৃহস্থালির দায়িত্ব এবং অন্য সবকিছু চলতে থাকে। কিন্তু আমরা ভেতরে ক্রমশ খালি হয়ে যাই। আমরা ব্যস্ত বোধ করি, কিন্তু সেই ব্যস্ততা কেবল বাইরের ব্যস্ততা। আমরা ভেতর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এই বিচ্ছিন্নতা চাপ এবং গভীর অসন্তোষের দিকে পরিচালিত করে যে আমরা সবকিছু করার পরেও কিছু একটার অভাব রয়েছে। বিজ্ঞান আরও বলে যে আমরা একবারে কেবল একটি জিনিসের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। যখন আমরা একসাথে একাধিক কাজ করার চেষ্টা করি, তখন মস্তিষ্ক বারবার ফোকাস পরিবর্তন করে। এই প্রক্রিয়াটি ক্লান্তিকর, বিশৃঙ্খল এবং একটি কাজও সঠিকভাবে সম্পন্ন হয় না, এবং এটি মনে শান্তিও আনে না। মাল্টিটাস্কিং কোনো দক্ষতা নয়, এটি একটি মনোযোগ বিভাজনকারী ফাঁদ যা আমাদের উৎপাদনশীলতা হ্রাস করে এবং আমাদের ক্লান্তি বাড়ায়। সম্পূর্ণরূপে নিযুক্ত থাকার অর্থ সম্পূর্ণ সচেতন থাকা।
অর্থাৎ যখন আপনি সম্পূর্ণরূপে নিযুক্ত থাকেন তখনই আপনি সত্যিই সচেতন হন। এবং যখন আপনি সচেতন হন, প্রতিটি কাজ একটি নতুন গুণ, নতুন তৃপ্তি এবং নতুন শক্তি যোগ করে। পরের বার যখন আপনি কোনো কিছুতে নিযুক্ত হন এবং আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয়, তখন এটি বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ফোনটি পরীক্ষা করার ইচ্ছা হয়, হঠাৎ উদ্বেগ দেখা দেয়, অথবা আপনি কেবল বিরক্ত হন, তাহলে নিজেকে বলুন যে আপনার মনোযোগ অন্যদিকে সরানো হচ্ছে। এটি বিভ্রান্তি। উদাহরণস্বরূপ, আমি ইমেল পড়ছিলাম, কিন্তু এখন আমি লক্ষ্যহীনভাবে ব্রাউজ করছি। আমি বাচ্চাদের সাথে আছি, কিন্তু আমার মন একটা মিটিংয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আরাম করতে চাই, কিন্তু ভবিষ্যতের চিন্তাভাবনা ভেসে আসছে। শুধু এটা স্বীকার করাই প্রথম বড় পদক্ষেপ। যখন তুমি কোনো বিক্ষেপ বুঝতে পারবে, তখন তুমি সেই মুহূর্তে ফিরে যেতে পারো। ধীরে ধীরে এই স্বীকৃতি অভ্যাসে পরিণত হবে। আর যখন এটা অভ্যাসে পরিণত হবে, তখন তোমার জীবনে নতুন স্বচ্ছতা এবং শান্তি প্রবেশ করতে শুরু করবে। এই অধ্যায়ের উদ্দেশ্য কেবল একবারে একটি কাজ করা নয়। উদ্দেশ্য হল প্রতিটি মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা। যখন তুমি সত্যিকার অর্থে উপস্থিত থাকো, তখন প্রতিটি ছোট কাজ অর্থপূর্ণ হয়ে ওঠে। আর যখন ছোট ছোট জিনিস অর্থপূর্ণ হয়ে ওঠে, তখন জীবন পরিবর্তন হতে শুরু করে। অধ্যায় 2, চিন্তা সচেতনতা। পর্যবেক্ষণ করো, প্রতিক্রিয়া করো না। আমাদের মন প্রতিদিন হাজার হাজার চিন্তার জন্ম দেয়। কিছু ভালো, কিছু খারাপ, কিছু অযৌক্তিক ভয়ে ভরা, এবং কিছু হঠাৎ রাগে ভরা। যখন আমরা এই চিন্তাভাবনার প্রতি চিন্তা না করে থামিয়ে প্রতিক্রিয়া জানাই, তখন আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আমরা সেই চিন্তাভাবনার দাস হয়ে যাই। টমাস এম. স্টার্নার একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেন। তোমার চিন্তাভাবনা বিশ্বাস করার পরিবর্তে কেবল সেগুলি পর্যবেক্ষণ করতে শিখো। একে বলা হয় চিন্তা সচেতনতা প্রশিক্ষণ। কল্পনা করুন যে আপনার মনে আসা প্রতিটি চিন্তাই সিনেমার পর্দায় চলছে। আপনি একজন দর্শক। চিন্তা আসে, আমি ব্যর্থ হব, এটি পর্দার একটি দৃশ্য মাত্র। আরেকটি চিন্তা আসে, তারা আমাকে পছন্দ করে না, তারপর আরেকটি দৃশ্য। এখন পার্থক্য হল আপনি এই দৃশ্যগুলি পর্যবেক্ষণ করছেন, তাদের প্রতি সাড়া দিচ্ছেন না। যখন আপনি বাইরের চিন্তাভাবনাগুলি পর্যবেক্ষণ করেন, তখন আপনি তাদের প্রভাব এড়িয়ে যান। আপনি শান্ত থাকেন। আপনি নিজেই সিদ্ধান্ত নেন কোন চিন্তাভাবনার প্রতি মনোযোগ দেবেন এবং কোনটি ছেড়ে দেবেন। এটি স্বাধীনতা। এটি অভ্যন্তরীণ শক্তি। এই পার্থক্য করা কেন গুরুত্বপূর্ণ? যখন কিছু ঘটে এবং আমরা যখন এর প্রতি প্রতিক্রিয়া জানাই, তখন সেই মুহূর্তগুলি যখন আমরা সত্যিকার অর্থে নিজেদের রূপান্তর করতে পারি। যদি তুমি কোনো উদ্দীপনার পরপরই প্রতিক্রিয়া দেখাও, তাহলে তুমি সচেতনতার মধ্যে বাস করো না, বরং প্রতিফলনের মধ্যে বাস করো। কিন্তু যদি তুমি প্রথমে চিন্তাটি পর্যবেক্ষণ করো, যখন তুমি চিনতে পারো এবং তারপর প্রতিক্রিয়া জানাও, তখন তুমি দায়িত্বশীলভাবে বাঁচো। এটাই একজন প্রতিক্রিয়া যন্ত্র থেকে একজন শান্ত যোদ্ধার মধ্যে পার্থক্য তৈরি করে। কর্ম পদক্ষেপ। মানসিক সিনেমার পর্দার কৌশলটি চেষ্টা করো। 5 মিনিট সময় নিন। চুপচাপ বসে থাকুন। আপনার মোবাইল দূরে রাখুন। চোখ বন্ধ করুন। এখন মনে আসা যে কোনো চিন্তা থামাবেন না। প্রতিটি চিন্তাকে একটি দৃশ্য হিসেবে কল্পনা করুন, যেন এটি একটি সিনেমার পর্দায় চলছে। নিজেকে বলুন, এটি কেবল একটি চিন্তা। আমি এটি দেখছি, কিন্তু আমি এটি গ্রহণ করছি না। লক্ষ্য করুন যে চিন্তা আসবে এবং যাবে। কিছু বারবার আসবে। এটা কোন ব্যাপার না। শুধু দর্শক হয়ে থাকো। টানা 3 দিন এটি অনুশীলন করো। তুমি দেখবে তোমার অস্থিরতা হ্রাস পাচ্ছে। তুমি আরও শান্ত হয়ে উঠছ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার চিন্তার মালিক হয়ে উঠছ, তাদের দাস নয়। তোমার চিন্তাভাবনা তোমার জীবনকে দিক নির্দেশনা দেয়। কিন্তু সেই দিকটি তখনই সঠিক যখন তুমি কেবল তাদের সম্পর্কে চিন্তা করো না, কেবল তাদের সম্পর্কে চিন্তা করো না। এটি সম্পূর্ণরূপে সংযুক্ত হওয়ার প্রথম বড় পদক্ষেপ। তোমার ভেতরের কণ্ঠস্বর চিন, কিন্তু ভয় না পেয়ে এগিয়ে যাও। 3 অধ্যায়। মুহূর্তকে সংজ্ঞায়িত করো, তুমি অর্থ নিয়ন্ত্রণ করো।
কোন কিছু ভালো না খারাপ তা তার ঘটনার উপর নির্ভর করে না, বরং আমরা কিভাবে এটি সম্পর্কে চিন্তা করি তার উপর নির্ভর করে। শেক্সপিয়ার এই কথাটি বলেছিলেন এবং এটি এই অধ্যায়ের ভিত্তি তৈরি করে। কখনো কখনো জীবনের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমরা কিভাবে তাদের ব্যাখ্যা করি তা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, এবং এটিই নির্ধারণ করে যে আমরা সেই মুহূর্তটিকে দুঃখে পরিণত করি নাকি বিকাশের সুযোগে পরিণত করি। আবেগ আমাদের চিন্তাভাবনার ফলাফল, পরিস্থিতির নয়। একই পরিস্থিতিতে দুজন ব্যক্তি কল্পনা করুন। দুজনেই তাদের চাকরি হারায়। প্রথম ব্যক্তি মনে করে সবকিছু শেষ, আমি একজন হেরে গেছি। দ্বিতীয়জন মনে করে এটি নতুন কিছু শুরু করার সুযোগ। এখন বিবেচনা করুন যে তাদের চাকরি হারানো উভয়ের জন্যই সত্য ছিল, কিন্তু তাদের মানসিক অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন ছিল, কারণ তারা সেই মুহূর্তটিকে বিভিন্ন অর্থ দিয়েছিল। এটি এই অধ্যায়ের মূল কথা। তুমি যে কোনো মুহূর্তের অর্থ তোমার চিন্তাভাবনা দ্বারা নির্ধারিত হয়, কোনো বাহ্যিক কারণ দ্বারা নয়। যখন আমরা বলি এই কাজটি খুব চাপপূর্ণ, তখন আমরা আমাদের মস্তিষ্ককে শেখাই যে এটি আমাদের ভেঙে ফেলছে। কিন্তু যদি আমরা একই কথা বলি, এই কাজটি আমার সাহস এবং ক্ষমতাকে শক্তিশালী করছে, এই চ্যালেঞ্জ আমাকে নিজেকে জানার সুযোগ দিচ্ছে, তাহলে একই পরিস্থিতি হঠাৎ করেই সংগ্রাম থেকে শেখার প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়। পুনর্গঠন বা আমাদের চিন্তাভাবনার ভাষা পরিবর্তন করা এমন একটি শিল্প যা আমাদের শক্তিকে রূপান্তরিত করে। অসুবিধাকে বিকাশের একটি পর্যায়ে বিবেচনা করুন। ক্লান্তিকে কঠোর পরিশ্রমের লক্ষণ হিসাবে বিবেচনা করুন। ভয়কে একটি নতুন লাফের প্রথম ধাপ হিসাবে বিবেচনা করুন। যখন আপনি প্রতিটি অভিজ্ঞতাকে একটি শক্তিশালী গল্পে রূপান্তরিত করেন, তখন এটি আপনাকে ভেঙে ফেলার পরিবর্তে প্রস্তুত করে। আমরা জিনিসগুলিকে সহজাতভাবে ভালো বা খারাপ হিসাবে ভাবি, কিন্তু তা নয়। সাক্ষাৎকারে প্রত্যাখ্যান আপনাকে হতাশ করতে পারে বা আপনাকে আরও প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করতে পারে। বৃষ্টি তোমাকে বিরক্ত করতে পারে অথবা এক কাপ গরম চায়ের সান্ত্বনা দিতে পারে। তাই আসল প্রশ্ন হল কি ঘটেছে তা নয়, আসল প্রশ্ন হল তুমি এটা কিভাবে দেখেছ। এটাই চিন্তা করার শক্তি, এটাই চিন্তার স্বাধীনতা। পদক্ষেপ, তোমার দিনটিকে নতুন করে সাজিয়ে তোলা। আজ রাতে যখন তুমি তোমার দিন শেষ করবে, মাত্র 5 মিনিট সময় নিয়ে একটা ব্যায়াম করো। তোমার পুরো দিনটা নিয়ে ভাবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ঘটেছিল। 2 এমন মুহূর্তগুলো ধারণ করো যেখানে তুমি রাগ, চাপ বা হতাশা অনুভব করেছিলে। 3 এখন সেই মুহূর্তগুলোকে একটি নতুন গল্প দাও, এমন একটি যা তোমাকে শক্তিশালী করে। উদাহরণস্বরূপ, তোমার বস তোমাকে তিরস্কার করেছে। পরিবর্তন করো, এটা আমার বৃদ্ধির জন্য প্রতিক্রিয়া ছিল। এখন আমি উন্নতি করতে পারি। আমি ট্রাফিক জ্যামে আটকে ছিলাম। আমি একা চিন্তা করার সময় পেয়েছি। আমি ভালো গান শুনতে পেরেছিলাম। দিনটি ক্লান্তিকর ছিল। আমি সারা দিন আমার সম্ভাবনা ব্যবহার করেছি। এটা গর্ব করার মতো কিছু। এটা ইতিবাচক চিন্তাভাবনার খেলা নয়, এটা মনকে প্রশিক্ষণ দেওয়ার একটি ব্যায়াম। প্রতিদিন এটি করার মাধ্যমে তুমি ধীরে ধীরে ভেতর থেকে একজন শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং আরও উপস্থিত ব্যক্তি হয়ে উঠবে। তোমার দিনের অভিজ্ঞতা কেবল তোমার দিনের উপর নয়, বরং তোমার চিন্তাভাবনার উপর নির্ভর করে। প্রতিটি পরিস্থিতিকে নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ হিসেবে বিবেচনা করো। প্রতিটি মুহূর্তকে এমন একটি পর্যায় হিসেবে বিবেচনা করো যেখানে তুমি তোমার চিন্তাভাবনা দিয়ে একটি নতুন স্ক্রিপ্ট লিখতে পারো। আর মনে রেখো, সম্পূর্ণভাবে নিযুক্ত থাকার অর্থ হল প্রতিটি মুহূর্ত নিজেই বেছে নেওয়া। এর অর্থ কি তা বেছে নেওয়া, এবং যখন তুমি তা করো, জীবন কেবল কেটে যায় না, বরং সমৃদ্ধ হয়। 4র্থ অধ্যায়, সঠিক তথ্য, লক্ষ্য, বিশৃঙ্খলার উপর স্পষ্টতা। আমি ফিট থাকতে চাই। আমি সফল হতে চাই। আমি বড় কিছু করতে চাই। এটা দারুণ শোনাচ্ছে, কিন্তু এগুলো কি আসলেই লক্ষ্য? না, এগুলো কেবল অপূর্ণ ইচ্ছা। দিক নির্দেশনা ছাড়া, পরিকল্পনা ছাড়াই। আর যখন লক্ষ্য স্পষ্ট না থাকে, তখন পথ ঝাপসা হয়ে যায়। আমরা হাঁটি, ক্লান্ত হয়ে পড়ি এবং তারপর হাল ছেড়ে দেই। কারণ আমরা নিজেরাই জানি না আমরা কি অর্জন করতে চাই এবং কিভাবে তা অর্জন করতে পারি।
অপূর্ণ স্বপ্ন কেন অপূর্ণ থেকে যায়? বেশিরভাগ মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয় কারণ তাদের স্বপ্ন কেবল চিন্তাভাবনাই থেকে যায়, পরিমাপযোগ্য নয়, ট্র্যাকযোগ্য নয়। উদাহরণস্বরূপ, আমি অর্থ উপার্জন করতে চাই। কত? কখন? কোন উপায়ে? আমাকে সময়মতো ঘুম থেকে উঠতে হবে। আমি কখন ঘুমাতে যাব? আমি প্রতিদিন অথবা সপ্তাহে 3 দিন একজন ভালো মানুষ হতে চাই। এর অর্থ কি? কে সিদ্ধান্ত নেবে? যখন লক্ষ্যগুলি অস্পষ্ট থাকে তখন মন বিভ্রান্ত হয়ে পড়ে, এবং যখন মন বিভ্রান্ত হয় তখন এটি বিলম্বিত করার অজুহাত খুঁজে পায়। অতএব আপনার লক্ষ্যগুলিকে তথ্যভিত্তিক, অর্থাৎ সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য করা গুরুত্বপূর্ণ। থমাস আমস্টারনার এই বইতে একটি খুব সহজ এবং কার্যকর পদ্ধতি ব্যাখ্যা করেছেন। আপনার লক্ষ্যগুলিকে পর্যবেক্ষণযোগ্য কর্মে পরিণত করুন। এর অর্থ হল লক্ষ্যটি এত স্পষ্ট হওয়া উচিত যে আপনি দেখতে পাবেন যে আপনি এটি অর্জন করেছেন কিনা। এতে কেবল চিন্তাভাবনা নয়, কর্ম জড়িত থাকা উচিত। এর পরিমাপযোগ্য অগ্রগতি থাকা উচিত যাতে আপনি দেখতে পারেন যে আপনি অগ্রগতি করছেন কিনা। উদাহরণ, আমি সুস্থ থাকতে চাই। পরিবর্তন, আমি পরবর্তী 30 দিন প্রতিদিন 20 মিনিট হাঁটব। আমি আরও পড়তে চাই। আমি প্রতি সপ্তাহে 2টি অধ্যায় পড়ব এবং একটি সারাংশ লিখব। যখন আমরা কেবল গন্তব্য দেখতে পাই তখন পথটি অপ্রতিরোধ্য বলে মনে হয়, কিন্তু যখন আমরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপের উপর মনোযোগ দিই তখন যাত্রা সহজ হয়ে যায়। স্টার্নার বলেন, কেবল আপনি যা করছেন তার উপর মনোযোগ দিন। অতীত নিয়ে চিন্তা করবেন না, ভবিষ্যতের জন্য তাড়াহুড়ো করবেন না। যখন আপনি প্রক্রিয়ার উপর মনোযোগ দেন, প্রতিদিন কি করবেন এবং কিভাবে করবেন, লক্ষ্য স্বয়ংক্রিয়ভাবে কাছে চলে আসে। কর্ম পদক্ষেপ, আপনার বড় লক্ষ্যকে 3টি ছোট, ডেটাভিত্তিক লক্ষ্যে ভাগ করুন। আজই আপনার বড় স্বপ্নগুলির মধ্যে একটি বেছে নিন। এখন এটিকে 3টি সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য অংশে ভাগ করুন। উদাহরণ, বড় লক্ষ্য, আমি একটি অনলাইন ব্যবসা শুরু করতে চাই। মাইক্রো লক্ষ্য 1, আগামী 7 দিনের মধ্যে 3টি ব্যবসায়িক ধারণা লিখুন এবং তাদের সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করুন। মাইক্রো লক্ষ্য 2, পরবর্তী 10 দিনের মধ্যে মৌলিক পণ্য তালিকা সহ একটি বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করুন। মাইক্রো লক্ষ্য 3, 15 দিনের মধ্যে 5 জনের কাছ থেকে প্রতিক্রিয়া নিন এবং উন্নতির একটি তালিকা তৈরি করুন। আপনি প্রতিটি ক্ষুদ্র লক্ষ্য ট্র্যাক করতে পারেন এবং যখন আপনি এটি অর্জন করবেন তখন আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। আপনার স্বপ্ন তখনই বাস্তব হবে যখন এটি একটি লক্ষ্যে পরিণত হবে। একটি লক্ষ্য তখনই লক্ষ্যে পরিণত হবে যখন এটি স্পষ্টভাবে পরিমাপযোগ্য এবং কর্মভিত্তিক হবে। বড় স্বপ্নকে ভয় পাবেন না। এগুলোকে ছোট ছোট পদক্ষেপে রূপান্তর করুন এবং প্রতিদিন একটি ছোট পদক্ষেপে মনোনিবেশ করুন। চাপ নয়, কেবল অগ্রগতি করুন। 5ম অধ্যায়, পূর্বপরিকল্পিত পদ্ধতি। কাজ একটি পছন্দ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে সক্ষম হয়? কেন যখন অন্য সবাই নার্ভাস থাকে? কিছু মানুষ শান্ত থাকে, তারা মনোযোগী এবং শক্তিশালী থাকে। তাদের কি কোন সুপার পাওয়ার আছে? না, তাদের একটি ইচ্ছাকৃত প্রস্তুতি আছে। এবং আপনিও যদি আজ টার্নারের একটি শক্তিশালী কৌশল দিয়ে শুরু করেন, পূর্বপরিকল্পিত পদ্ধতি। আমাদের বেশিরভাগই জীবনের পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখায়। কেউ যদি আমাদের তিরস্কার করে আমরা বিরক্ত হই। কেউ যদি ট্রাফিকের মধ্যে আমাদের কেটে দেয় আমরা রেগে যাই। যদি কোনো সভায় কিছু ভুল হয়ে যায় আমরা আতঙ্কিত হই। কিন্তু স্টার্নার প্রতিবার প্রতিক্রিয়া না জানাতে বলেন। আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা আগে থেকেই স্থির করুন। এটি পূর্বপরিকল্পিত পদ্ধতি, অর্থাৎ মনের একটি পূর্বপরিকল্পিত প্রতিক্রিয়া। যখন আমরা একটি চ্যালেঞ্জের জন্য একটি মানসিক স্ক্রিপ্ট তৈরি করি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করে না, আমরা তাদের নিয়ন্ত্রণ করি। আপনার মনকে প্রক্রিয়াকরণ করুন যাতে এটি আতঙ্কিত না হয়। আপনার মন একটি যন্ত্রের মতো। যদি সে ইতিমধ্যেই জানে যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে, তাহলে সে আতঙ্কিত হয় না, দৌড়ায় না। সে কেবল প্রক্রিয়া করে। যখনই কোন ট্রিগার আসে তখনই মন একটি ফাইল খুলে দেয়।
ওহো, পরিস্থিতিও একই রকম। পরিকল্পনা এখানে। কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, কিভাবে ভাবতে হয়, কিভাবে আচরণ করতে হয়। খেলা বদলে যায়। পূর্বপরিকল্পিত পদ্ধতি কেমন দেখায়। উদাহরণ ১, অফিসের মিটিংয়ে বস রাগান্বিতভাবে কিছু বলেন। আগে থেকে প্রস্তুতি নিন। যদি কেউ আমাকে বাধা দেয় বা তিরস্কার করে, আমি ৩ সেকেন্ড গুনব। গভীর শ্বাস নিন এবং শান্তভাবে জিজ্ঞাসা করুন, আমি কি আমার বক্তব্য শেষ করতে পারি। উদাহরণ ২, পরিকল্পনা ব্যর্থ হওয়ার মতো বড় ধরনের বিপত্তির মুখোমুখি হন। প্রস্তুতি নিন। যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে আমি নিজেকে বলব এটি একটি নতুন শেখার সুযোগ। আমি কি এর থেকে একটি বিষয় শিখতে পারি এবং এগিয়ে যেতে পারি। উদাহরণ ৩, কারো সাথে কঠিন কথোপকথন করুন, যেমন বিতর্ক বা প্রতিক্রিয়া। প্রস্তুতি নিন। যদি পরিস্থিতি সংঘর্ষে পরিণত হয়, আমি আগে থেকে ৩টি বিষয় লিখে রাখব এবং কেবল সেগুলিতেই মনোনিবেশ করব। আলোচনাটি বিষয়ভিত্তিক হবে, ব্যক্তিগত নয়। যখন আপনার একটি স্ক্রিপ্ট থাকে, তখন আপনি কর্মে থাকেন, প্রতিক্রিয়ায় নন। স্টার্নার বলেন, শান্ত থাকা কোনো অন্তর্নিহিত প্রতিভা নয়, এটি এমন একটি পছন্দ যা আপনি আগে থেকেই করতে পারেন। আপনি একজন ছাত্র, একজন ব্যবসায়ী নেতা, একজন অভিভাবক, অথবা একজন স্রষ্টা, জীবন আপনাকে প্রতিদিনের এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে আতঙ্কিত হওয়া সহজ। কিন্তু আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে ভিত্তিহীন বোধ করতে চান, তাহলে ভবিষ্যৎবাণী পূর্ণভাবে পেশাদার এবং শান্ত দেখান। কর্ম পদক্ষেপ, আপনার নিজস্ব প্রতিক্রিয়া স্ক্রিপ্ট তৈরি করুন। আজই এমন একটি পরিস্থিতি বেছে নিন যা প্রায়শই আপনাকে বিরক্ত করে। এর জন্য একটি স্ক্রিপ্ট তৈরি করুন। আপনি কি ভাববেন? আপনি কি বলবেন? আপনি কি করবেন না? উদাহরণ টেমপ্লেট ট্রিগার, যখন কেউ আমার প্রচেষ্টাকে অবমূল্যায়ন করে। চিন্তার প্রতিক্রিয়া, এটি আমার মূল্য হ্রাস করে না। আমি জানি আমি কি অবদান রেখেছি। কথ্য প্রতিক্রিয়া, আমি আপনার মতামত শুনছি, তবে আমার কাছে কিছু তথ্য আছে যা আমি ভাগ করে নিতে চাই। প্রতিদিন একটি নতুন পরিস্থিতির জন্য এমন একটি স্ক্রিপ্ট তৈরি করুন। ধীরে ধীরে আপনার প্রতিক্রিয়া অভ্যাস পরিবর্তন হবে। তুমি প্রথমে ভাববে, তারপর বেছে নেবে, আর এটাই একজন সম্পূর্ণ নিযুক্ত ব্যক্তির বৈশিষ্ট্য। পরিস্থিতি তোমাকে পরীক্ষা করবে, কিন্তু যদি তুমি আগে থেকেই এর জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে উত্তরটা তোমারই হবে। আতঙ্কিত হওয়ার পরিবর্তে ভাবো, এটা ঘটলে আমি কি করব। এই প্রশ্নটি কঠিন সময়ে তোমাকে শক্তিশালী করে। মনে রেখো, শান্তি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা অনুশীলনের ফলাফল, এবং স্টার্নারের পদ্ধতি তোমাকে সেই অনুশীলনের জন্য একটি মানচিত্র দেয়। ষষ্ঠ অধ্যায়, ভুলগুলো হল তথ্য, পরাজয় নয়। তুমি কতবার নিজেকে বলেছ, আমি ভুল করেছি, আমি ব্যর্থ হয়েছি। এখন এই প্রশ্নটি বিবেচনা করো, তুমি কি সত্যিই ব্যর্থ হয়েছ, নাকি তুমি শুধু কিছু শিখেছ? কারণ থমাস আমস্টার্নার বলেছেন, ভুলগুলো ব্যর্থতা নয়, সেগুলো শুধু প্রতিক্রিয়া। যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে ভুল ভয়ে পরিণত হয় না, এটা তোমার পরবর্তী পদক্ষেপ হয়ে ওঠে। ব্যর্থতা নয়, প্রতিক্রিয়া ভাবো। জীবন একটি নিখুঁত পথ নয়। সবাই ভুল করে না, এবং তারা করবে। কিন্তু পার্থক্য তখনই তৈরি হয় যখন একজন ব্যক্তি ভুলকে তথ্য হিসেবে দেখে, অন্যজন একে আত্মপরাধ হিসেবে দেখে। স্টার্নার স্পষ্টভাবে বলেছেন যে, যদি আপনি একটি ভুলকে পরাজয় মনে করেন, তাহলে ভয় বৃদ্ধি পাবে। যদি আপনি একটি ভুলকে তথ্য হিসেবে বিবেচনা করেন, তাহলে বৃদ্ধি শুরু হবে। বিচার কেন আপনার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে? যখন আমরা একটি ভুল করি এবং নিজেদের বিচার করতে শুরু করি, আমি অকেজো, আমি কখনই কিছু ঠিক করতে পারি না, আমি তা করতে পারি না, আমরা আমাদের নিজস্ব মনকে বন্ধ করে দিচ্ছি। বিচার আমাদের সংকুচিত করে। এটি এমন একটি বাধা হয়ে দাঁড়ায় যেখানে আমরা শেখার পরিবর্তে লজ্জা এবং লজ্জায় ডুবে যাই। কিন্তু যদি আপনি বিচারকে নিরপেক্ষতার সাথে প্রতিস্থাপন করেন, অর্থাৎ কি ঘটেছে এবং কেন ঘটেছে তা আবেগগত দূরত্ব দিয়ে দেখুন, তাহলে আপনি আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন। মানসিক স্থিতিস্থাপকতার অর্থ ঠান্ডা ব্যক্তি হওয়া নয়। এর অর্থ হল আপনি পরিস্থিতি দ্বারা বিচলিত হন না। যখন আপনি নিজেকে দোষারোপ না করে শান্তভাবে একটি ভুল দেখতে পারেন, তখন আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন,
এটি কিভাবে ঘটেছিল, আমি কি করেছি, পরের বার আমি ভিন্নভাবে কি করতে পারি। এটি একজন নেতার মানসিকতা। যে কোনো সফল ব্যক্তি একই মানসিকতা নিয়ে বেঁচে থাকে। লজ্জা নেই, ঝামেলা নেই, শুধু শেখা। আজ যদি তুমি ছোট বা বড় কোনো ভুল করে থাকো, তাহলে মাত্র 5 মিনিটের জন্য বসে থাকো। এখন নিজেকে এই 3টি প্রশ্ন জিজ্ঞাসা করো, কি হয়েছে? অজুহাত না দিয়ে সত্য বলো। আমি কি শিখলাম? অভিজ্ঞতা থেকে নতুন কি বুঝতে পেরেছি? পরের বার আমি কি পরিবর্তন করব? এমন একটি জিনিস কি আছে যা তুমি আরও ভালো করতে পারো? সেটা হলো তোমার ভুল শোনার মানসিকতা। যতবার তুমি এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করো, তোমার চিন্তাভাবনা তীক্ষ্ণ হয়, তোমার ভয় কমে যায় এবং তুমি নিজের একটি উন্নত সংস্করণে বিকশিত হও। ভুল তোমার শত্রু নয়, তারা তোমার পরামর্শদাতা। প্রতিটি ভুলের মধ্যেই একটি নতুন দিক লুকিয়ে থাকে, যদি তোমার তা দেখার সাহস থাকে। বিচার করো না, পরীক্ষা করো। লজ্জিত হও না, জ্ঞানী হও। ভুল থেকে পালিয়ে যেও না, এটাকে তোমার শিক্ষক করো। শেষ তারপর কি মন্ত্র অধ্যায় থেকে। ধরো তুমি কিছু করতে যাচ্ছ, একটি সাক্ষাৎকার, একটি নতুন শুরু, একটি বড় সিদ্ধান্ত, এবং তারপর একই পুরানো সিনেমা তোমার মনে বাজতে শুরু করে। যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে মজা করে, যদি সবকিছু ভুল হয়ে যায়, তাহলে থামো, গভীর নিঃশ্বাস নাও, এবং এখন নিজেকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। এবং তারপর কি? এই প্রশ্নটি তোমাকে ভয় থেকে বের করে এনে বর্তমানের দিকে ফিরিয়ে আনে। এই মন্ত্রটি কিভাবে উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে। যখনই আমরা উদ্বিগ্ন হই, তখন আমরা ভাবি, সবচেয়ে খারাপ কি ঘটতে পারে, এবং স্টার্নার বলেন, আমাদের মন সেই ভয়কে বাস্তবতা হিসেবে গ্রহণ করে এবং আমাদের শরীর সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। কিন্তু এবং তারপর কি? জিজ্ঞাসা করা আপনাকে ভয়ের সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যায় এবং বুঝতে পারে যে শীর্ষে বিশেষ কিছু নেই। উদাহরণস্বরূপ, যদি আমি একটি সাক্ষাৎকারে ব্যর্থ হই, এবং তারপর কি? আমি পরের বার আবার চেষ্টা করব। যদি আমি নতুন কিছু শুরু করি এবং ক্ষতির সম্মুখীন হই, এবং তারপর কি? আমি শিখব এবং আবার চেষ্টা করব। যদি মানুষ আমার কথাগুলিকে গুরুত্ব সহকারে না নেয়, এবং তারপর কি? আমি তাদের কাছ থেকে শিখব যারা করে। আপনি যখন এই প্রশ্নটি পুনরাবৃত্তি করেন, তখন ভয় ছোট মনে হয়, কারণ আপনি বুঝতে পারেন যে ভয় কেবল একটি গল্প, বাস্তবতা নয়। স্টার্নার ব্যাখ্যা করেন যে এই মন্ত্রের আসল জাদু হল আপনাকে বর্তমানের দিকে ফিরিয়ে আনা। উদ্বেগ আমাদের ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, এবং এই মন্ত্রটি আমাদের বর্তমানের দিকে ফিরিয়ে নিয়ে যায়। এবং তারপর কি? এটি কোনো ইতিবাচক নিশ্চিতকরণ নয়। এটি একটি যৌক্তিক বিরতি যা আপনার বিশৃঙ্খল চিন্তাভাবনাকে নাড়া দেয় এবং বলে, অপেক্ষা করুন, দেখা যাক সত্যিই বড় কিছু ঘটতে চলেছে কিনা। আপনি যখন বর্তমানের মধ্যে থাকেন তখনই আপনি সম্পূর্ণরূপে নিযুক্ত হন এবং তারপরে আপনি মানসিকভাবে শক্তিশালী হন। মানসিকভাবে শক্তিশালী লোকেরা জাদু অনুশীলন করেন না, তারা কেবল যুক্তি দিয়ে ভয় ভাঙতে জানে। এই একটি লাইন দিয়ে আপনি আপনার সবচেয়ে খারাপ পরিস্থিতিকে নিরপেক্ষ করতে পারেন। অতিরিক্ত চিন্তাভাবনার চক্র ভেঙে ফেলুন এবং তারপর মনোযোগ সহকারে পদক্ষেপ নিন। তাই এই মন্ত্রটিকে আপনার ভিতরে অনুরণিত হতে দিন। প্রতিবার ভয় আঘাত করলে এবং তারপর সে কি? বলুন পদক্ষেপ। এই সপ্তাহে কোনো কঠিন কাজের জন্য এই মন্ত্রটি ব্যবহার করুন। এমন কিছু বেছে নিন যা আপনার চাপ বা উদ্বেগের কারণ হয়, যেমন কারো সাথে কথা বলা, নতুন জায়গায় যাওয়া, জনসমক্ষে কথা বলা, অথবা বড় সিদ্ধান্ত নেওয়ার সময়। যখনই ভয় জাগে, তখনই বলুন, যদি এটা ঘটে, তাহলে কি? প্রতিটি উত্তরের পরে আবার জিজ্ঞাসা করুন, এবং তারপর কি? যতক্ষণ না আপনি বুঝতে পারেন যে সবকিছু পরিচালনাযোগ্য। সেই অভিজ্ঞতাটি একটি ডায়েরিতে লিখে রাখুন। আপনি কি আরও নিয়ন্ত্রণে বোধ করেছেন? ভয়ের শক্তি কি হ্রাস পেয়েছে? এটি একটি শক্তিশালী মানসিক প্রশিক্ষণ যা প্রতিদিন আপনার মানসিক শক্তিকে আরও কিছুটা শক্তিশালী করে। আপনার ভয় একটি অন্তহীন সুড়ঙ্গের মতো অনুভব করতে পারে, কিন্তু যখন আপনি এবং তারপর কি? জিজ্ঞাসা করেন, তখন আপনি দেখতে পান আলো আছে। এই মন্ত্রটি আপনাকে যুক্তি, শক্তি দেয় এবং আপনাকে বর্তমানের মধ্যে ভিত্তি করে তোলে। মনে রাখবেন, ভয় বাস্তবতা নয়, এটি একটি প্রশ্ন।
এবং আপনি যখন এটি বলেন তখন আপনি নিজেই এর উত্তর দেন। সম্পূর্ণরূপে নিযুক্ত জীবনযাপন এবং দৈনন্দিন অনুশীলনে, এবং তারপর কি অধ্যায়টি দেখুন। এখন আপনি এতদূর এসেছেন। আপনি শিখেছেন কিভাবে বিভ্রান্তি এড়াতে হয়, কিভাবে চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয়, এবং কিভাবে ভয়কে কাটিয়ে উঠতে হয়। এখন সময় এসেছে সবকিছু একত্রিত করার, এটিকে একটি দৈনন্দিন জীবনযাত্রায় রূপান্তরিত করার। কারণ একটি সম্পূর্ণ নিযুক্ত জীবন কোনো তত্ত্ব নয়, এটি একটি দৈনন্দিন অনুশীলন। আর এটাই এই শেষ অধ্যায়ের উদ্দেশ্য, তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে তুমি শুধু এটা নিয়ে ভাববে না, বরং প্রতিটি দিনকে পূর্ণ হৃদয় দিয়ে বাঁচবে। বাস্তব জীবনে সবকিছু কিভাবে সংযুক্ত হয়। কল্পনা করো সকালে ঘুম থেকে উঠে, তোমার ফোন চেক না করে, বরং নিজেকে জিজ্ঞাসা করছো, আজ আমি কোথায় পুরোপুরি উপস্থিত থাকব। কাজ করার সময় তোমার মনোযোগ ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তুমি নিজেকে বলেছিলে, আমি এটা লক্ষ্য করছি, আমি এখন ফিরে আসছি। দিনের বেলায় যদি কোন চ্যালেঞ্জ দেখা দেয়, তুমি একটি পূর্বপরিকল্পিত স্ক্রিপ্ট অনুসরণ করে শান্তভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলে। সন্ধ্যায় তুমি তোমার দিনটি পর্যালোচনা করেছ, তোমার ভুল থেকে শিক্ষা নিয়েছ এবং নিজেকে বিচার করনি। এটি সম্পূর্ণরূপে নিযুক্ত জীবনযাপন। কোন জাদু নেই, কোন মহান আদর্শ নেই, কেবল ছোট সচেতন পদক্ষেপ যা তোমাকে বর্তমান মুহূর্তের সাথে সংযুক্ত করে। তুমি যখন সম্পূর্ণরূপে নিযুক্ত থাকো তখন কি পরিবর্তন হয়? একটি অভ্যন্তরীণ শান্তি। যখন তুমি প্রতিটি মুহূর্ত মন দিয়ে বাঁচো, তখন তোমার মন শান্ত হয়। তুমি সহজে রেগে যাও না, উদ্বেগ কমে যায় এবং তোমার মন স্থিতিশীল থাকে। 2. আত্মবিশ্বাস। তুমি জানো তুমি জীবনের প্রতি সাড়া দিচ্ছে, প্রতিক্রিয়া জানাচ্ছে না। তোমার মনোযোগ স্পষ্ট, তোমার কাজ উদ্দেশ্যমূলক। 3. গতিশীলতা। যখন আপনি সারাদিন বারবার সম্পূর্ণ ব্যস্ততার মধ্যে প্রবেশ করেন, তখন আপনার ভেতরে একটি প্রবাহ তৈরি হয়। কাজ সহজ এবং কম ক্লান্তিকর বোধ হয়। আপনি প্রতিদিন অর্থপূর্ণ কিছু অর্জন করেন, এমনকি যদি তা ছোট হয়। আপনার মন স্থির করে আপনার সকাল শুরু করুন। এই 5 মিনিটের সকালের অনুশীলনটি করুন। একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আজ আমি কি নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকতে চাই। এটি একটি সভা, একটি ওয়ার্কআউট, বাচ্চাদের সাথে সময় কাটানো, যাই হোক না কেন, এটি বেছে নিন এবং সেখানে পুরোপুরি উপস্থিত থাকার সিদ্ধান্ত নিন। একটি নিশ্চিতকরণ পুনরাবৃত্তি করুন, আমি শান্ত, কেন্দ্রীভূত এবং সম্পূর্ণরূপে উপস্থিত। এটিকে দিনের জন্য আপনার মানসিক সুর করুন। রাতের অনুশীলন, দিনটি শেষ করার নিখুঁত উপায়। রাতে এই 10 মিনিটের পর্যালোচনাটি করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোথায় পুরোপুরি ব্যস্ত ছিলাম, কোথায় মনোযোগ হারিয়ে ফেলেছিলাম, আমি কি শিখলাম, আগামীকাল আমি কি উন্নতি করব। ভুল দিনের সংক্ষিপ্তসার। একটি ভুল বেছে নিন এবং 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। অধ্যায় 6 থেকে কি ঘটেছে, আমি কি শিখলাম, পরের বার আমি কি পরিবর্তন করব। চিন্তা করা বন্ধ করুন। গভীর শ্বাস নিন এবং ভাবুন, যা করা হয়েছে তা হয়ে গেছে। এখন আমি বিশ্রাম নিচ্ছি যাতে আগামীকাল আরও ভালোভাবে দেখাতে পারি। পদক্ষেপ, আপনার দৈনিক ব্যস্ততার চেকলিস্ট তৈরি করুন। একটি সহজ তালিকা যা আপনাকে প্রতিদিন আপনার সম্পূর্ণ ব্যস্ত অবস্থায় রাখে। সকালে একটি নিশ্চিতকরণ বলুন। দিনের বেলায় আপনার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য একটি কাজ বেছে নিন। যদি আপনি ঘুরে বেড়ান তবে থামুন এবং নিজেকে আবার সেই কাজে ফিরিয়ে আনুন। একটি প্রতিক্রিয়া স্ক্রিপ্ট ব্যবহার করুন। রাতে একটি দিনের পর্যালোচনা করুন। ভুল দিনের সংক্ষিপ্তসার তৈরি করুন। এটি কোথাও লিখে রাখুন। একটি পোস্টার তৈরি করুন। এটি আপনার মোবাইল ওয়ালপেপার করুন। তারপর প্রতিদিন এটি দেখুন। এটি আপনার অনুশীলনের তালিকা যা আপনাকে প্রতিদিন কিছুটা উন্নত করবে। সম্পূর্ণ ব্যস্ত থাকা একবারের কাজ নয়, এটি একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন আপনার শান্তি, মনোযোগ এবং নিজের সাথে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে। এতদিন যা শিখেছ তা শুধু মনে রেখো না, বেঁচে থাকো। প্রতিদিন সকালে নিজেকে বলো,
আজ আমি একতাবদ্ধভাবে বাঁচব, বিভক্ত নয়। আমি দৌড়াব না। আমি প্রতিটি পদক্ষেপ অনুভব করব। অভিনন্দন, তুমি এই যাত্রা সম্পন্ন করেছ। তুমি আর শুধু একজন পাঠক নও, তুমি একজন অনুশীলনকারী মনের যোদ্ধা। এখন এটি বিশ্বের সাথে ভাগ করে নাও, তোমার গল্প, তোমার অনুশীলন এবং তোমার শান্তির সাথে। পরবর্তী ধাপ হল এই জীবনকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা। সম্পূর্ণরূপে গ্রহণ করো। তাই বন্ধুরা, সম্পূর্ণরূপে গ্রহণ করো আমাদের শেখায় যে যদি তুমি সত্যিই তোমার জীবনযাপন করতে চাও, তাহলে প্রতিটি মুহূর্তকে পূর্ণরূপে বেঁচে থাকতে শিখো। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের উদ্বেগে জড়িয়ে পড়ো না। তুমি যা করছো তাতেই নিজেকে ডুবিয়ে দাও। মননশীলতা কোনো অভিনব শব্দ নয়, এটি কেবল একটি স্মরণ করিয়ে দেয় যে তুমি এখন যা করছো তা তোমার জীবন। থমাস টার্নার বলেছেন, অনুশীলন নিখুঁত করে না। অনুশীলন নিখুঁত এবং জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রতিদিন প্রতিটি কাজ, ছোট হোক বা বড়, পূর্ণ উপস্থিতির সাথে করো। কারণ যখন আপনি সম্পূর্ণরূপে নিযুক্ত থাকেন, তখন জীবন কেবল শান্তিপূর্ণই হয় না, বরং ভেতর থেকে শক্তির উত্থান অনুভব করে। এখন পরের বার যখন আপনি যে কোনো কাজ শুরু করবেন, তা রান্না করা, পড়াশোনা করা অথবা উপস্থাপনা দেওয়া, তখন নিজেকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত? সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটু ধ্যান এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু প্রতিফলন, এই দুটি অভ্যাস আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। যদি এই জিনিসগুলি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, কারণ হয়তো আপনার কারণে অন্য কেউ তাদের জীবনে শান্তি এবং শক্তি খুঁজে পেতে পারে। এবং হ্যাঁ, এই ধরনের অডিও বই এবং প্রেরণামূলক সারসংক্ষেপের জন্য অডিও বুকস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, যদি আপনার মন শান্ত থাকে তবে পৃথিবীও সুন্দর দেখায়, এবং এই শান্তি অনুশীলন থেকে আসে। আমরা আবার আরেকটি অনুপ্রেরণামূলক বই নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, অনুশীলন উপস্থিত থাকার পথ নয়, অনুশীলন হল উপস্থিত থাকা। একটি ভুল বেছে নিন এবং 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। অধ্যায় 6 থেকে কি হয়েছে? আমি কি শিখলাম? পরের বার আমি কি পরিবর্তন করব? চিন্তা করা বন্ধ করুন। গভীর নিঃশ্বাস নিন এবং ভাবুন, যা করা হয়েছে তা হয়ে গেছে। এখন আমি বিশ্রাম নিচ্ছি যাতে আগামীকাল আরও ভালোভাবে দেখাতে পারি। পদক্ষেপ: আপনার দৈনিক ব্যস্ততার চেকলিস্ট তৈরি করুন। একটি সহজ তালিকা যা আপনাকে প্রতিদিন আপনার সম্পূর্ণ ব্যস্ত অবস্থায় রাখে। সকালে একটি নিশ্চিতকরণ বলুন। দিনের বেলায় আপনার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য একটি কাজ বেছে নিন। যদি আপনি ঘুরে বেড়ান তবে থামুন এবং নিজেকে আবার সেই কাজে ফিরিয়ে আনুন। একটি প্রতিক্রিয়া স্ক্রিপ্ট ব্যবহার করুন। রাতে একটি দিনের পর্যালোচনা করুন। একটি ভুল দিনের সংক্ষিপ্তসার তৈরি করুন। এটি কোথাও লিখে রাখুন। একটি পোস্টার তৈরি করুন। এটি আপনার মোবাইল ওয়ালপেপার করুন। তারপর প্রতিদিন এটি দেখুন। এটি আপনার অনুশীলনের তালিকা যা আপনাকে প্রতিদিন কিছুটা উন্নত করবে। সম্পূর্ণরূপে ব্যস্ত থাকা একবারের কাজ নয়, এটি একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন আপনার শান্তি, মনোযোগ এবং নিজের সাথে সংযোগ স্থাপন করার সুযোগ রয়েছে। আপনি এখন পর্যন্ত যা শিখেছেন তা কেবল মনে রাখবেন না, এটি বাঁচুন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি ঐক্যবদ্ধভাবে বাঁচব, বিভক্ত নয়। আমি দৌড়াব না। আমি প্রতিটি পদক্ষেপ অনুভব করব। অভিনন্দন, তুমি এই যাত্রা সম্পন্ন করেছ। তুমি আর শুধু একজন পাঠক নও, তুমি একজন অনুশীলনকারী মনের যোদ্ধা। এখন এটি বিশ্বের সাথে ভাগ করে নাও, তোমার গল্প, তোমার অনুশীলন এবং তোমার শান্তির সাথে। পরবর্তী পদক্ষেপ হল এই জীবনকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা। সম্পূর্ণরূপে গ্রহণ করো। তাই বন্ধুরা, সম্পূর্ণরূপে গ্রহণ করো আমাদের শেখায় যে যদি তুমি সত্যিই তোমার জীবনযাপন করতে চাও, তাহলে প্রতিটি মুহূর্তকে পূর্ণরূপে বাঁচতে শিখো। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের উদ্বেগে জড়িয়ে পড়ো না। তুমি যা করছো তাতেই নিজেকে ডুবিয়ে দাও। মননশীলতা কোনো অভিনব শব্দ নয়, এটি কেবল একটি স্মরণ করিয়ে দেয় যে তুমি এখন যা করছো তা তোমার জীবন।
থমাস টার্নার বলেছেন, অনুশীলন নিখুঁত করে না। অনুশীলন নিখুঁত এবং জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রতিদিন প্রতিটি কাজ, ছোট বা বড়, পূর্ণ উপস্থিতির সাথে করুন। কারণ যখন তুমি সম্পূর্ণরূপে নিযুক্ত থাকো, তখন জীবন কেবল শান্তিপূর্ণ হয়ে ওঠে না, বরং ভেতর থেকে একটি শক্তির উত্থান অনুভব করে। এখন পরের বার যখন তুমি যে কোনো কাজ শুরু করবে, সেটা রান্না করা, পড়াশোনা করা অথবা উপস্থাপনা দেওয়া, শুধু নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত? সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটু ধ্যান করা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু প্রতিফলন করা, এই দুটি অভ্যাস তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই জিনিসগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো, কারণ হয়তো তোমার কারণে অন্য কেউ তাদের জীবনে শান্তি এবং শক্তি খুঁজে পেতে পারে। আর হ্যাঁ, এই ধরনের অডিও বই এবং প্রেরণামূলক সারসংক্ষেপের জন্য অডিও বুকস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রেখো, যদি তোমার মন শান্ত থাকে তাহলে পৃথিবীও সুন্দর দেখায়, এবং এই শান্তি আসে অনুশীলন থেকে। আমরা আবার আরেকটি অনুপ্রেরণামূলক বই নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, অনুশীলন হল উপস্থিত থাকার পথ নয়। অনুশীলন হল উপস্থিত থাকা। একটি ভুল বেছে নিন এবং 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন। অধ্যায় 6 থেকে কি হয়েছে? আমি কি শিখলাম? পরের বার আমি কি পরিবর্তন করব? চিন্তা করা বন্ধ করুন। গভীর নিঃশ্বাস নিন এবং ভাবুন, যা করা হয়েছে তা হয়ে গেছে। এখন আমি বিশ্রাম নিচ্ছি যাতে আগামীকাল আরও ভালোভাবে দেখাতে পারি। পদক্ষেপ: আপনার দৈনিক ব্যস্ততার চেকলিস্ট তৈরি করুন। একটি সহজ তালিকা যা আপনাকে প্রতিদিন আপনার সম্পূর্ণ ব্যস্ত অবস্থায় রাখে। সকালে একটি নিশ্চিতকরণ বলুন। দিনের বেলায় আপনার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য একটি কাজ বেছে নিন। যদি আপনি ঘুরে বেড়ান তবে থামুন এবং নিজেকে আবার সেই কাজে ফিরিয়ে আনুন। একটি প্রতিক্রিয়া স্ক্রিপ্ট ব্যবহার করুন। রাতে একটি দিনের পর্যালোচনা করুন। একটি ভুল দিনের সংক্ষিপ্তসার তৈরি করুন। এটি কোথাও লিখে রাখুন। একটি পোস্টার তৈরি করুন। এটি আপনার মোবাইল ওয়ালপেপার করুন। তারপর প্রতিদিন এটি দেখুন। এটি আপনার অনুশীলনের তালিকা যা আপনাকে প্রতিদিন কিছুটা উন্নত করবে। সম্পূর্ণরূপে ব্যস্ত থাকা একবারের কাজ নয়। এটি একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন আপনার শান্তি, মনোযোগ এবং নিজের সাথে সংযোগ স্থাপন করার সুযোগ রয়েছে। আপনি এখন পর্যন্ত যা শিখেছেন তা কেবল মনে রাখবেন না, এটি বাঁচুন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি ঐক্যবদ্ধভাবে বাঁচব, বিভক্ত নয়। আমি দৌড়াব না, আমি প্রতিটি পদক্ষেপ অনুভব করব। অভিনন্দন, তুমি এই যাত্রা সম্পন্ন করেছ। তুমি আর শুধু একজন পাঠক নও, তুমি একজন অনুশীলনকারী মনের যোদ্ধা। এখন এটি বিশ্বের সাথে ভাগ করে নাও, তোমার গল্প, তোমার অনুশীলন এবং তোমার শান্তির সাথে। পরবর্তী পদক্ষেপ হল এই জীবনকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা। সম্পূর্ণরূপে গ্রহণ করো। তাই বন্ধুরা, সম্পূর্ণরূপে গ্রহণ করো আমাদের শেখায় যে যদি তুমি সত্যিই তোমার জীবনযাপন করতে চাও, তাহলে প্রতিটি মুহূর্তকে পূর্ণরূপে বাঁচতে শিখো। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের উদ্বেগে জড়িয়ে পড়ো না। তুমি যা করছো তাতেই নিজেকে ডুবিয়ে দাও। মননশীলতা কোনো অভিনব শব্দ নয়, এটি কেবল একটি স্মরণ করিয়ে দেয় যে তুমি এখন যা করছো তা তোমার জীবন। থমাস টার্নার বলেছেন, অনুশীলন নিখুঁত করে না। অনুশীলন নিখুঁত এবং জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রতিদিন প্রতিটি কাজ, ছোট বা বড়, পূর্ণ উপস্থিতির সাথে করুন। কারণ যখন তুমি সম্পূর্ণরূপে নিযুক্ত থাকো, তখন জীবন কেবল শান্তিপূর্ণ হয়ে ওঠে না, বরং ভেতর থেকে একটি শক্তির উত্থান অনুভব করে। এখন পরের বার যখন তুমি যে কোনো কাজ শুরু করবে, সেটা রান্না করা, পড়াশোনা করা অথবা উপস্থাপনা দেওয়া, শুধু নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি এই মুহূর্তে পুরোপুরি উপস্থিত? সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটু ধ্যান করা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু প্রতিফলন করা, এই দুটি অভ্যাস তোমার পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই জিনিসগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করো, কারণ হয়তো তোমার কারণে অন্য কেউ তাদের জীবনে শান্তি এবং শক্তি খুঁজে পেতে পারে।
আর হ্যাঁ, এই ধরনের অডিও বই এবং প্রেরণামূলক সারসংক্ষেপের জন্য অডিও বুকস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রেখো, যদি তোমার মন শান্ত থাকে তাহলে পৃথিবীও সুন্দর দেখায়, এবং এই শান্তি আসে অনুশীলন থেকে। আমরা আবার আরেকটি অনুপ্রেরণামূলক বই নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, অনুশীলন হল উপস্থিত থাকার পথ নয়। অনুশীলন হল উপস্থিত থাকা। একটা গভীর নিঃশ্বাস নিন এবং ভাবুন, যা হয়েছে তা হয়েছে। এখন আমি বিশ্রাম নিচ্ছি যাতে আগামীকাল আরও ভালোভাবে দেখাতে পারি। পদক্ষেপ: আপনার দৈনিক ব্যস্ততার চেকলিস্ট তৈরি করুন। একটি সহজ তালিকা যা আপনাকে প্রতিদিন আপনার সম্পূর্ণ ব্যস্ত অবস্থায় রাখে। সকালে একটি নিশ্চিতকরণ বলুন। দিনের বেলায় এমন একটি কাজ বেছে নিন যাতে আপনার সম্পূর্ণ মনোযোগ নিবেদিত হয়। যদি আপনি ঘুরে বেড়ান তবে থামুন এবং নিজেকে আবার সেই কাজে ফিরিয়ে আনুন। একটি প্রতিক্রিয়া স্ক্রিপ্ট ব্যবহার করুন। রাতে একটি দিনের পর্যালোচনা করুন। একটি ভুল দিনের সংক্ষিপ্তসার তৈরি করুন। এটি কোথাও লিখে রাখুন। একটি পোস্টার তৈরি করুন। এটি আপনার মোবাইল ওয়ালপেপার করুন। তারপর প্রতিদিন এটি দেখুন। এটি আপনার অনুশীলনের তালিকা যা আপনাকে প্রতিদিন একটু ভালো করে তুলবে। সম্পূর্ণ ব্যস্ত থাকা একবারের কাজ নয়। এটি একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন আপনার শান্তি, মনোযোগ এবং নিজের সাথে সংযোগ স্থাপন করার সুযোগ রয়েছে। আপনি এখন পর্যন্ত যা শিখেছেন তা কেবল মনে রাখবেন না, এটি বাঁচুন। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি ঐক্যবদ্ধভাবে বাঁচব, বিভক্ত নই। আমি দৌড়াব না, আমি প্রতিটি পদক্ষেপ অনুভব করব। অভিনন্দন, আপনি এই যাত্রা সম্পন্ন করেছেন। আপনি আর কেবল একজন পাঠক নন, তুমি একজন অনুশীলনকারী মন যোদ্ধা। এখন এটি বিশ্বের সাথে ভাগ করে নাও, তোমার গল্প, তোমার অনুশীলন এবং তোমার শান্তি দিয়ে। পরবর্তী পদক্ষেপ হল এই জীবনকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা। সম্পূর্ণরূপে গ্রহণ করো। তাই বন্ধুরা, সম্পূর্ণরূপে গ্রহণ করো আমাদের শেখায় যে যদি তুমি সত্যি তোমার জীবনযাপন করতে চাও তাহলে প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বেঁচে থাকতে শিখো। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে পড়ো না। তুমি যা করছো তাতেই নিজেকে ডুবিয়ে দাও। মননশীলতা কোনো অভিনব শব্দ নয়, এটি কেবল একটি স্মরণ করিয়ে দেয় যে তুমি এখন যা করছো তা তোমার জীবন। থমাস টার্নার বলেন, অনুশীলন নিখুঁত করে না, অনুশীলনই নিখুঁত, এবং জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রতিদিন, ছোট বা বড়, প্রতিটি কাজ পূর্ণ উপস্থিতির সাথে করুন। কারণ যখন তুমি সম্পূর্ণরূপে নিযুক্ত থাকো তখন জীবন কেবল শান্তিপূর্ণই হয় না, বরং ভেতর থেকে একটি শক্তির উত্থান অনুভব করে। এখন পরের বার যখন তুমি যে কোনো কাজ শুরু করবে, তা রান্না করা, পড়াশোনা করা অথবা উপস্থাপনা দেওয়া, তখন নিজেকে কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি কি এই মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত? সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে একটু ধ্যান এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু প্রতিফলন, এই দুটি অভ্যাস আপনার পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই জিনিসগুলি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, কারণ হয়তো আপনার কারণে অন্য কেউ তাদের জীবনে শান্তি এবং শক্তি খুঁজে পেতে পারে। আর হ্যাঁ, এই ধরনের অডিও বই এবং প্রেরণামূলক সারসংক্ষেপের জন্য অডিও বুকস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, যদি আপনার মন শান্ত থাকে তবে পৃথিবীও সুন্দর দেখায়, এবং এই শান্তি অনুশীলন থেকে আসে। আমরা আবার আরেকটি অনুপ্রেরণামূলক বই নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, অনুশীলন বর্তমান থাকার পথ নয়, অনুশীলন হল উপস্থিত থাকা। একটা গভীর নিঃশ্বাস নিন এবং ভাবুন, যা হয়েছে তা হয়েছে। এখন আমি বিশ্রাম নিচ্ছি যাতে আগামীকাল আরও ভালোভাবে দেখাতে পারি। পদক্ষেপ: আপনার দৈনিক ব্যস্ততার চেকলিস্ট তৈরি করুন। একটি সহজ তালিকা যা আপনাকে প্রতিদিন আপনার সম্পূর্ণ ব্যস্ত অবস্থায় রাখে। সকালে একটি নিশ্চিতকরণ বলুন। দিনের বেলায় এমন একটি কাজ বেছে নিন যাতে আপনার সম্পূর্ণ মনোযোগ নিবেদিত হয়। যদি আপনি ঘুরে বেড়ান তবে থামুন এবং নিজেকে আবার সেই কাজে ফিরিয়ে আনুন। একটি প্রতিক্রিয়া স্ক্রিপ্ট ব্যবহার করুন। রাতে একটি দিনের পর্যালোচনা করুন। একটি ভুল দিনের সংক্ষিপ্তসার তৈরি করুন। এটি কোথাও লিখে রাখুন। একটি পোস্টার তৈরি করুন।
এটি আপনার মোবাইল ওয়ালপেপার করুন। তারপর প্রতিদিন এটি দেখুন। এটি আপনার অনুশীলনের তালিকা যা আপনাকে প্রতিদিন একটু ভালো করে তুলবে। সম্পূর্ণ ব্যস্ত থাকা একবারের কাজ নয়। এটি একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন আপনার শান্তি, মনোযোগ এবং নিজের সাথে সংযোগ স্থাপন করার সুযোগ রয়েছে।